প্রায় অনেকক্ষণ পরেই ইসলাল ভাইয়া কল রিসিভ করল। ভাবির কান্না আমার একটুও ভালো লাগছে না। ভাবি চুপচাপ কষ্ট সহ্য করছে। ইসলাল ভাইয়াকে জানানোর পর ভাইয়ার সাথেই রওনা দিল বাসার উদ্দেশ্যে। ভাবিকে পিঠের পিছে বালিশ দিয়ে ভালোভাবে বসিয়ে দিলাম বেডে। আর জুমু ভাবিকে এক পাশ জড়িয়ে বসে আছে। ভাবি এখনো ফোঁপাচ্ছে। আমি তাড়াতাড়ি একটা ব্যাগে বাবুর জন্য কাঁথা, কিছু কাপড় আর ভাবির জন্যে কাপড় নিয়ে নিলাম। মিনিট 10 পরেই ইসলাল ভাইয়া দ্রুত রুমে আসল। ভাবির কান্না দেখে রীতিমতো ভাইয়ার অবস্থা দেখার মতো ছিল না। আমি দেখে যতটুক বুঝতে পেরেছি ভাইয়ার মনে এখন তার প্রিয়তমা আর অনাগত সন্তানের চিন্তা খুব বাজেভাবেই ঘুরছে। দেরি না করেই ইসলাল ভাইয়া বেড থেকে ভাবিকে পাজাকোলা করে নিয়ে নিল। আস্তে আস্তে হেঁটে ভাইয়া যেতে লাগল। ভাইয়ার মুখে শুধু একটাই কথা শুনতে পেলাম, বোন তোরা দুইজন আয় আমার সাথে। একা আমি ইরার এই অবস্থা দেখতে পারছি না। ভাইয়ার কথায় আমি আর জুমু ভাইয়াদের পিছে ছুটলাম। আমার হাতে ওই ব্যাগটা। ভাইয়া না বললেও আমরা যেতাম ভাবির সাথে। মেইন দরজা বন্ধ করে গাড়ির দিকে গেলাম। ভাইয়া ভাবিকে খুব সাবধানে বসিয়ে দিল গাড়িতে। ভাবির পাশে বসলাম আমি। আর জুমু বসল ভাইয়ার পাশের সিটে। মাঝপথেই ভাবির পেইন আরো তীব্রভাবে বাড়তে লাগল। ইরা জান, আরেকটু সহ্য করো। অলমোস্ট চলে এসেছি আমরা। তোমাকে স্ট্রং হতে হবে। আমাদের বেবি আসতে চলেছে। আল্লাহ ভরসা। দোয়া পড় যান। ভাইয়া এমন নানা কথাবার্তা দিয়ে ভাবিকে উৎসাহ দিচ্ছে। এর মাঝেই আমার মোবাইল বেজে উঠল। সাদিফ ভাইয়া কল দিয়েছেন। কল রিসিভ করতেই উনার চিন্তা মাখা কণ্ঠ ভেসে আসল। হ্যালো, কি হয়েছে তোমার? সরি আমি রিসিভ করতে পারিনি। সিক্রেট মিটিং এ ছিলাম। উইখানে সেলফোন এলাও না। আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে ভাবির লেবার পেইন উঠেছিল। ভাইয়াকে পাচ্ছিলাম না ফোনে। তাই বাধ্য হয়ে আপনাকে কল করেছিলাম। সরি, আমি জানতাম না আপনি মিটিং এ ছিলেন। এখন ভাইয়া এসেছে। আমরা হসপিটাল যাচ্ছি। জুমুও আছে আমাদের সাথে। ওহহ আল্লাহ, কি বলিস? ভাবি ঠিক আছে এখন? আছে বলতে পেইনের কারণে কান্না করছে। আচ্ছা আল্লাহ ভরসা। আর এই মেয়ে এমন কেন বলছিস? সরি কেন? তোর যখন দরকার তখনই আমাকে কল দিবি। আমি যেখানেই থাকি না কেন তোর কল আমি রিসিভ করবই। আর আজকে থেকে সিক্রেট মিটিংয়ে মোবাইল নিয়ে যাব। ওকে তোরা যা, আমিও আসছি একটু পরে হসপিটালে। কোনো দরকার পড়লে উইখানে গিয়ে আমাকে কল দিস। ইম্পর্ট্যান্ট কাজ আছে এখন রাখছি। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হসপিটালে ভাইয়া দ্রুত সব ফর্মালিটিস পূরণ করে নিল। আর সাথেই ভাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রচণ্ড চিন্তা হচ্ছে। ভাইয়া এখন বাবা মাকে ফোন করে ভাবির এই অবস্থার কথা জানিয়ে দিল। মা বাবা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল এই কথা শুনে। কিন্তু ভাইয়া এখন তাড়াহুড়া করে কাউকে রওনা দিতে মানা করল। আস্তে ধীরে সবাইকে বলল আসতে। মায়ের সাথে কথা বলা শেষেই ভাইয়া কল ধরে বসে আছে মাথায় হাত দিয়ে। আমি আর জুমু ভাইয়ার দুই পাশে বসলাম। ভাইয়ার চোখে পানি দেখে মনে মোচড় দিল। ভাইয়া, তুমি কাঁদছ কেন? ভাবি আর চ্যাম্প একদম ভালো থাকবে। আল্লাহ ভরসা। ভাইয়াকে আমি যতটুক পারছি ভাইয়াকে সান্ত্বনা দিলাম আমি।
কিন্তু ভাইয়া বলে উঠল, আমার বেবি আর ইরা সেফ থাকবে তো? আমার অনেক চিন্তা হচ্ছে। আমার ইরা অনেক কাঁদছিল, অনেক পেইন করছিল ওর। আমি যদি পারতাম, ওর কষ্টের ভাগ আমি নিয়ে নিতাম। আমি ভাইয়ার কাঁধ ধরে রাখলাম, কিছুই বললাম না। করুক না কিছুক্ষণ কান্না তার প্রিয়তমার জন্যে। এইভাবেই না হয় ভাইয়া তার ছোট্ট ফ্যামিলির জন্যে ভালোবাসা প্রকাশ করুক। আধা ঘন্টা পরে একজন নার্স ছোট্ট একটা বাবুকে তাওয়ালে পেঁচিয়ে নিয়ে আমাদের সামনে দাঁড়াল। মি ইসলাল আবেদিন, এই যে দেখুন আপনার একটা ছোট পরী এসেছে। ভাইয়া তার লাল চোখগুলো মুছে দাঁড়াল। কাপা হাতে তার কান্নারত ছোট্ট পরীকে কোলে নিতে নিতে নার্সকে বলে উঠল, আমার ওয়াইফ, ও কেমন আছে? আপনার ওয়াইফ আলহামদুলিল্লাহ ভালো আছেন। নরমাল ডেলিভারি হয়েছে। বেবি জন্ম দেওয়ার পরেই উনি সেন্স হারিয়েছেন ব্যথায়। তবে একটু পরেই সেন্স ফিরে আসবে। নার্স, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অনেক। আমার বেবিকে আমার কাছেই রাখি? অবশ্যই। বাবু একদম ঠিক আছে। কেবিনে নিয়ে যান। আপনার ওয়াইফকে ওইখানে শিফট করা হবে। 321 নং কেবিনটা আপনাদের। আপনার ওয়াইফকে আমরা দিয়ে আসব কেবিনে। নার্স, নার্স বাবুকে গালে একটু হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আমি এখানেই থাকব। ইরাকে আমি নিয়ে যাব কেবিনে। শেফা বাবুকে কেবিনে নিয়ে যাবন। ভাইয়ার কথায় আমি অনেক যত্ন করে আমার চ্যাম্পকে কোলে নিয়ে নিলাম। জুমু চল আমার সাথে। জুমু আর আমি একসাথে বাবুকে নিয়ে কেবিনে চলে গেলাম। বাবু খুব কান্না করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে কেবিনে রাখা দোলনায় শুয়ে দিলাম আস্তে করে। আমি আর জুমু সুন্দর সুন্দর কিছু ছবি তুলে পাঠিয়ে দিলাম ইতি আপু আর রাফসান ভাইয়ার কাছে। ওরা সবাইকে দেখাবে বাবুর ছবি। তাছাড়া ভাবি ভালো আছে এই কথা জুমু সাদিফ ভাইয়া আর বাকি সবাইকে জানিয়ে দিল। অনেকক্ষণ পরেও ভাইয়া আসলো না ভাবিকে নিয়ে। ভাবির ফ্যামিলি এসেও দেখে গেল বাবুকে। উনারা আবার আসবেন ভাবিকে কেবিনে দিল। শুধু উনার মা আছেন ভাইয়ার সাথে ভাবির ওইদিকে। এখন প্রায় রাত 9টা। বাবু হয়েছিল সন্ধ্যা 7:15-তে। এখনো ভাইয়া আসলো না। অবশ্য ভাইয়া কল করে বলেছিল ভাবিকে সেলাইন দিয়েছে, এইটা শেষ করেই কেবিনে শিফট করবে। আবারও রাফসান ভাইয়ার কল আসতেই জুমু মোবাইল নিয়ে কেবিনের বাহিরে চলে গেল। আমি বসে বসে বাবুকে পাহারা দিচ্ছি। জুমু একটু পরপর দরজা খুলে আমাদের দেখছে। কেবিনে কথা বললে বাবুর ডিস্টার্ব হবে, তাই ও বাহিরে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ দরজা নক করতেই আমি দরজার দিকে তাকালাম। সাদিফ ভাইয়া এসেছে। উনার দুহাত বড় বড় প্যাকেটে ভর্তি। আমার দিকে এক নজর তাকিয়ে ছোট্ট টেবিলে ওই প্যাকেটগুলো রাখলেন। আমি বাবুর দিকে তাকিয়ে আছি। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবুটা। অনেক আদুরে হয়েছে বাবুটা, তাই না? সাদিফ ভাইয়ার কথায় উনার দিকে ফিরলাম। উনি হাঁটু গেড়ে বসে এক নজরে বাবুর দিকে তাকিয়ে আছেন। একটু ধরতে চাচ্ছেন বাবুকে, আবার হাত গুটিয়ে নিচ্ছেন। উনার মুখে মুচকি হাসি দেখেই বোঝা যাচ্ছে উনি বাবুকে আদর করতে চাচ্ছেন। কিন্তু বাবু উঠে গেলে সে ভয় আর হাত দিচ্ছেন না। বাবু উঠলে কোলে নিয়েন বাবুকে। আমার কথায় সাদিফ ভাইয়া মাথা উঠিয়ে আমার দিকে তাকালেন। উনার তাকানোতে আমি আমার নজর নিচে নিয়ে নিলাম। সাদিফ উঠেই শেফার কাছে গিয়ে বসল। একটা আপেল দে আমাকে, টেবিলের উপরে রাখা আছে ফ্রুটসের প্যাকেট। পারবি? সাদিফ ভাইয়া, হ্যাঁ, পারবো না কেন?
আমি ধুয়ে দিচ্ছি। আসলে কিছু খায়নি লাঞ্চের পর থেকে। টাইম পায়নি খাওয়ার। অনেক ক্ষুধা লেগেছে। ওহ আচ্ছা, আমি আনছি। টেবিলের উপর থেকে একটা প্যাকেট নিয়ে সেখান থেকে 2টা আপেল ধুয়ে উনাকে দিলাম। উনি হাত ধুয়ে আপেলগুলো নিলেন। আপেলে কামড় বসাতে বসাতে সাদিফ ভাইয়া বলে উঠলেন, ভাবিকে কেবিনে দিতে লেট হবে। ভাবির একটু ব্লাড দিতে হবে। তবে আজকেই দিবে কেবিনে। হঠাৎ ব্লিডিং শুরু হলো উনার। তাই দেরি হচ্ছে কেবিনে দিতে। ফ্যামিলি মেম্বারদের আসতে নিষেধ করেছি এখন। ওদের কালকে আসতে বলেছি। কি বলেন? ভাইয়া তো কিছু বলেনি। ভাবির শরীর কি বেশি খারাপ? না, শরীর ঠিক আছে। টেনশন লাগে অনেক এমন সিচুয়েশনে। তোর সময় আমার অবস্থা কি হবে আল্লাহ জানে। মানে? কিছু না। জুমু এখনো রাফসানের সাথে কথা বলছে মনে হয়। আমি আসার টাইমে দেখলাম। আমি কিছু বলার আগেই বাবু কেঁদে উঠল। আর আমি আলতো করে বাবুকে কোলে নিয়ে নিলাম। আস্তে আস্তে দুলিয়ে বাবুর কান্না থামানোর চেষ্টা করছি। এই দিকে তাকা। সাদিফ ভাইয়ের কথায় আমি সামনে তাকাতেই উনি আমাদের তিনজনের একটা ছবি তুললেন। আমি অবাক চোখে এখনো বুঝার চেষ্টা করছি। কারণ অনেক দ্রুত কাণ্ডটা ঘটল। উফ, আমার যে কখন ছোট্ট বাবু আসবে। আমার বউটাও অনেক ছোট এখনো। বাট সমস্যা নেই। আল্লাহ ভরসা। বিয়ে করে নিই একবার। এরপর বাবু আনার দায়িত্ব আমার। এই কথা শুনে আমি চোখ আরো বড় করে তাকালাম উনার দিকে। উনি এসব কথা আমাকে বলছেন। আপনার বলার আগেই সাদিফ ভাইয়া আমার জান বলেই আমার কপালে চুমু দিলেন। আর সাথে সাথেই জুমু দরজা খুলে আমাদের এই সিনটা দেখার দর্শকের খাতায় নাম লেখালো। কেবিনে জুমু আসতেই আমি সাদিফ ভাইয়া থেকে 2 হাত দূরে সরে দাঁড়ালাম। দরজার দিকে তাকিয়ে দেখলাম জুমু এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে মুখে হাত দিয়ে। কি ব্যাপার? ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। সাদিফ ভাইয়ার কথায় মনে হচ্ছে উনি কিছুই করেননি, একেবারে ভালো মানুষ। উনার কথায় জুমু কিছু না বলে চুপচাপ কেবিনে চলে এলো। বেচারির মুখ এখনো হা হয়ে আছে। আমি বাবুকে কোলে নিয়ে বসে আছি। আর আরেক সাইডে বসে আছে জুমু। সাদিফ ভাইয়া সোফায় বসে মোবাইল চালাচ্ছেন। আমি শিওর জুমু আমাকে একা পেলে এই ঘটনা নিয়ে প্রশ্ন করবেই করবে। কি এক জ্বালা আমার। ভাই উল্টা পাল্টা কাজ করবে, আর আমাকে তার বোনকে এসবের কৈফিয়ত দিতে হবে। আল্লাহ! কিছুক্ষণ পরেই দরজায় নক করে একজন নার্স প্রবেশ করলেন। ম্যাম, বাবুকে দিন। ওকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। নার্স: কেন? বাবু হওয়ার পরে ওকে তখন খাওয়াননি? আমি: হ্যাঁ, তখন তো বাবুকে খাইয়েছি। জন্মের পর বাবুর ব্রেস্ট ফিডিং করানোটা অত্যন্ত জরুরি। এখন আবার বাবুর খাওয়ার টাইম হয়ে গিয়েছে। ওর মাও এখন সুস্থ মোটামুটি। আমাকে দিন। বাবু এখন তার মায়ের কাছে যাবে। নার্স: আচ্ছা নিন। আমি মুচকি হেসেই আমি বাবুকে নার্সের কোলে দিয়ে দিলাম। বাবুকে নিয়ে যেতেই আবারও আমি আগের জায়গায় বসে পড়লাম। সাদিফ ভাইয়ার কল আসার কারণে উনি কথা বলতে বলতে বের হয়ে গেলেন কেবিন থেকে। আর সাথে সাথে জুমু একলাফে আমার কাছে চলে এলো। কিছু বলতে যাবে ও এমন টাইমে আমি ওর মুখ চেপে ধরলাম। এই বজ্জাতের হাড্ডি, একদম চুপ। আমি জানি কি নিয়ে প্রশ্ন করবি তুই।
তোর ভাই আমাকে কেন কিস করেছে আমি তা জানি না। এসব নিয়ে আমাকে প্রশ্ন করবি না। আমার হাত সরিয়ে জুমু বলে উঠল, জানে না। ন্যাকা আসছে একটা। আমার ভাই এমনি এমনি যাকে তাকে কিস করবে নাকি? মান অথবা না মানো, তুই আমার ভাবি হবি এটা আমি বুঝে গিয়েছিলাম অনেক আগেই। আজকে তো একদম পাক্কা বুঝে নিলাম। আমি হা করে জুমুর বক বক শুনছি। এই বেয়াদব, চুপ একদম। আরেকটা কথাও বলবি না। কিসের ভাবি হু? তোর ভাই আমাকে কেমন করে জানিস না? একটা চুমুকি দিল অমনি ভাবি হয়ে যাব নাকি? জুমু আমার গাল টেনে বলল, ইস, মাই লাভ। আমার ভাইয়া তোকে ভালোবাসে। বাট ভাইয়ার ভালোবাসার স্টাইলটা একটু ইউনিক আর কি। ভালোবাসা, এই শব্দটা আমার কাছে একদম নতুন। কারণ ফ্যামিলি ছাড়া অন্য কোনো পার্সনকে আমি কখনোই ভালোবাসিনি। সাদিফ ভাইয়াকে আমি কখনো ফ্যামিলিতে রাখিনি। কারণ উনি আমার একমাত্র শত্রু ছিলেন, এখনও আছেন। কিন্তু উনি হচ্ছেন আমার একজন হ্যান্ডসাম ভালো লাগার শত্রু। কিন্তু উনি আমাকে ভালোবাসবেন? উফ, এসব প্যাচাল ভাবতে পারছি না আর। জুমুকে চুপ করতে বলে আমি বেডে শুয়ে গেলাম। হঠাৎ সাদিফ ভাইয়া কেবিনে এসে বললেন, কি ব্যাপার, বাসায় যাবি না? তোরা কি এখানে থাকার প্ল্যানিং করছিস? শেফা, উঠে পড়। চল, বাসায় যেতে হবে। আমি উনার কথায় উঠে বসলাম। ভাইয়া, তাহলে ভাবির সাথে কে থাকবে? আন্টি তো দুইজনকে সামলাতে পারবে না। চুপ থাক, এত বুঝতে হবে না তোকে। ইসলাল ভাইয়া আছে ভাবির যত্ন নেওয়ার। তোকে কারবারি করতে হবে না। তাছাড়া খালামণি আর রাফসান এসেছে। ওরা সেকেন্ড ফ্লোরে আছে। হারি আপ, লেটস গো। আমি আর জুমু উনার পিছে পিছে হাঁটতে লাগলাম। দ্বিতীয় তলায় যেতেই মা, আন্টি আর আমার দুই ভাইকে দেখতে পেলাম। ফুল, তুই সাদিফের সাথে চলে যা। খালামণির বাসায় থাকবি আজকে। আমি এখানে থাকব। আর রাফসান কিছুক্ষণ থেকে বাসায় চলে যাবে। তুই তো আমাকে ছাড়া একা ঘুমাতে পারিস না। তাই আপুদের সাথে থাকবি আজকে, কেমন সোনা? আমার মাথায় হাত বুলিয়ে মা বলে উঠলেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই মা। ভালো করেছ তুমি এসে। আচ্ছা খালামণি, আমরা আসছি তাহলে। ইসলাল ভাইয়া, কোনো হেল্প লাগলে কল করবে অবশ্যই। অবশ্যই ব্রো। তুই থাকায় অনেক হেল্প পেয়েছি আজ। ইসলাল ভাইয়া। সাদিফ ভাইয়া হালকা হেসেই ভাইয়াকে জড়িয়ে ধরল। সাবধানে থাকিস তোরা। মা। আচ্ছা খালামণি। জুমু। সবাই থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম খালামণির বাসার উদ্দেশ্যে। খালামণির বাসায় পৌঁছাতেই লিভিং রুমে খালামণি আর ইতি আপুকে দেখতে পেলাম। আমাদের দেখা মাত্রই খালামণি আর ইতি আপু দ্রুত হেঁটে আমাদের কাছে আসলো। ইরা কেমন আছে এখন? মেয়েটা কি বেশি অসুস্থ? খালামণি। না মা, ভাবি ভালোই আছে এখন। পরশু ডিসচার্জ করে দিবে ভাবিকে। তুমি চাপ নিও না। কালকে হসপিটাল গিয়ে দেখে নিও। সাদিফ ভাইয়া। আচ্ছা বাবা। তোরা তিনজন গোসল করে নে। হাসপাতালে কত জীবাণু থাকে। গোসল সেরে খেতে আয়, 10টা বাজতে চলল। খালামণি। খালামণির কথায় আমরা তিনজন শাওয়ার নিতে চলে গেলাম। অবশ্য আমি গরম পানি দিয়ে করেছি গোসল। না হলে তো আমার নাক দিয়ে পানি পড়বে। হে হে। খাবার টেবিলে বসতে বসতে প্রায় 11টা বাজল। আমি, জুমু, খালামণি, খালু আর ইতি আপু ডাইনিংয়ে বসে পড়লাম খাবার খেতে। কিন্তু সাদিফ ভাইয়া কোথায় আল্লাহ জানে।
উনি কি ডিনার করবেন না? লজ্জার কারণে কারো থেকে কিছু জিজ্ঞেস করা যাবে না। আর জুমু যদি টের পায় কিছু তাহলে তো আর কথা নেই। শুরু করে দিবে তার সেই ভাবি নামক অত্যাচার। কিন্তু খাওয়ার মাঝে খালামণি বলে উঠল, আমার ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। রাত দিন তার কাছে এক মনে হয়। এত রাতে কার না কার ফোন এলো, অমনিই আসছি বলে চলে গেল। কই গেল কিছুই বলল না। তোমার ছেলের অনেক কাজ, আর গুরুত্বপূর্ণ কাজ না থাকলে সে কখনোই যেত না। খালু: হ্যাঁ তাও ঠিক, তবে ওর এই রাজনীতি করা আমার একদম পছন্দ না। খালামণি: কি আর করবে বলো? তোমার ছেলে নিজের কথা ছাড়া অন্য কারো কথা শুনেছে কখনো? খালু: আমার একটা মাত্র কলিজার ছেলে, আল্লাহ ওকে যেন সব সময় সুরক্ষিত রাখে। আমিন। খালামণি: কথাগুলো বলেই খালামণি উনার আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। উফফ মা, কান্নার কি এখানে? ভাইয়া জানলে তোমাকে ঠিকই আবার বকবে। কান্না করো না তো, ভাইয়া অনেক স্ট্রং। আর তুমি তো জানোই আল্লাহ ভাইয়াকে রক্ষা করবে। সো খেয়ে নাও, কান্না করতে হবে না। ইতি আপু: ইতি আপুর কথায় খালামণি একটা প্রশান্তির হাসি দিয়ে খাবার খেতে লাগল। আর আমি ভাবছি অন্য কথা। সাদিফ ভাইয়া এটা একদম ভালো করেনি। পলিটিক্স ছাড়া কি উনার চলে না নাকি? পলিটিক্স অনেক রিস্কি একটা জিনিস। কত শত্রু তৈরি হয় এটা কেউ বুঝেও উঠতে পারে না। তবে আল্লাহ যেন উনাকে সকল খারাপ জিনিস থেকে রক্ষা করে, আমিন। খাবার শেষে আমি আর ইতি আপু মিলে খালামণিকে সবকিছু গোছাতে সাহায্য করলাম। সকালের দিকে সার্ভেন্ট থাকলেও রাতের সব কাজ খালামণিরাই করে। কারণ সাদিফ ভাইয়া নাকি রাতের বেলা কোনো সার্ভেন্ট এলাও করেন না। আল্লাহ জানে কেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গেলাম। জুমু আর ইতি আপু এখনো ঘুম। বাগানে কিছু নতুন ফুলের গাছ দেখতে পারছি। প্রশান্তির নিঃশ্বাস নিলাম একটা। আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা। হঠাৎ বাগানের একপাশে আমার চোখ আটকে গেল। সাদিফ ভাইয়া বাগানের গাছগুলোয় পানি দিচ্ছে। আর উনার পাশে মালি দাঁড়িয়ে আছে। উনার পরনে শর্ট প্যান্ট আর একটা হাতাকাটা টি শার্ট। উনার মাসেল ওয়েলা হাতগুলো দেখে আমার মনে উথাল পাথাল করা শুরু করল। উনি পানি দিচ্ছেন আর মালির সাথে হেসে হেসে কথা বলছেন। আমি অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার দিকে চোখ পড়ায় উনি পানির পাইপ মালিকে ধরিয়ে দিলেন। আমার ব্যালকনি বরাবর এসে কোমরে হাত দিয়ে উপরে তাকালেন আমার দিকে। আমি এখনো উনার দিকে তাকিয়ে আছি। গাছে পানি দিবি? সাদিফ ভাইয়া। উনার কথায় আমি প্রচণ্ড অবাক হলেও মাথা নাড়িয়ে এক দৌড়ে নিচে উনার কাছে চলে গেলাম। আমার দিকে উনি ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন। বললাম, আর দৌড় দিলই? এসেছিস ভালো কথা, কিন্তু এসব কি ড্রেস পরেছিস? ছোট একটা টপস আর ঢোলা প্যান্ট। আর এটা কি ওড়না নাকি স্কার্ফ? তোকে আমি মানা করিনি? এসব ড্রেস শুধু রুমের ভিতরে পরবি, রুমের বাহিরে না। আশেপাশে তাকিয়ে দেখিস নি মানুষ আছে নাকি নেই? অসভ্য কোথাকার। সাদিফ ভাইয়ার কথায় মনটা একদম ভেঙে গেল। উনি এত কথা শোনাবেন আমাকে আমি ভাবতেও পারিনি। আশেপাশে তাকিয়ে দেখলাম খানিকটা দূরে উনার গার্ডস, আর উনার থেকে বেশ একটু দূরত্ব রেখে একেবারে বাগানের কোনায় মালি দাঁড়িয়ে আছে। আর মেইন দরজাতে দাঁড়িয়ে আছে দারোয়ান। আমি কিছু না বলে চলে যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে ফেললেন। আমি উনার দিকে না ফিরেই হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উনি শক্ত করেই হাত ধরে রাখলেন। একে তো নিজেই আসতে বললেন আর এখন ড্রেস নিয়ে ইনসাল্ট করছেন। এদিকে আবার আমার হাত ছাড়ছেন না।
আমার হাত ধরে রাখা অবস্থায় উনি মালিকে বললেন, করিম ভাই, আপনি এই দিক থেকে যান। গার্ডদের বলেন অন্যদিকে গিয়ে দাঁড়াতে। হালকা চিল্লিয়ে, ঠিক আছে স্যার। মালি যেতেই সাদিফ ভাইয়া আমার হাতে এক টান দিতেই আমার পিঠ গিয়ে ঠেকল উনার বুকের মাঝে। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি হাত, উনি ততই আরো শক্ত করে ধরছেন আমাকে। উফ, আমার বাবুইয়ের এত রাগ। রাগ করে না বেবি। আমি চাই না আমার বাবুকে কেউ এই অবস্থায় দেখুক। তোমাকে সব অবস্থায় শুধু আমি দেখব, আর কেউ না। সাদিফ ভাইয়া আমার ছাড়তেই আমি উনার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, এই একদম বাবু ডাকবেন না আমাকে। আমি কেন আপনার বাবু হতে যাব? আমি আমার আব্বু আম্মুর বাবু। আর প্রথমে বাঁশ দিবেন, পরে আবার মধুর কথা শোনাবেন, এসব চলবে না। সাদিফ ভাইয়া আমার কথায় হা হা করে হাসতে লাগলেন। আসলেই তুই একটা বাচ্চা। ধর, আর 1 বছর পরেই তোর বিয়ে হয়ে যাবে। এরপর আমাদের বেবি আসবে, কিন্তু তখন কাহিনী হবে বাচ্চা থেকে বাচ্চা হয়েছে। সাদিফ ভাইয়ার কথায় সম্পূর্ণ শরীর আমার কাটা দিয়ে উঠল। কি বলে এই লোক? আমাদের বেবি মানে? আমাদের বেবি মানে কি? আমার বাবু শুধু আমার বাবু। আপনার কেন হবে? আমার আর আমার হাজবেন্ডের বাবু হবে সে। সাদিফ ভাইয়া হাসি থামিয়ে হঠাৎ গম্ভীর সাদিফ ভাইয়াতে পরিণত হল। আমার 2 বাহু ধরে বলল, জাস্ট শাট আপ। আমি ছাড়া অন্য কোনো ছেলের নাম কি কথাও স্মরণে আনবি না। মেরে দিব আমি তাকে। উফ ফুল। আমি যা পরে করতে চাচ্ছিলাম আমাকে তা আগে করার জন্যে বাধ্য করবি না। আর যতটুক আসছে বিয়ের কথা, তোর বিয়ে শুধু ব্যাস, আর কিছুই বললেন না উনি। আমার 2 বাহু ছেড়ে দিল। উনার সবুজ চোখগুলো লাল হয়ে গেল মুহূর্তেই। যা এখান থেকে, আমার সামনে থেকে যা। সাদিফ ভাইয়ার চিল্লানো শুনে আমার রুহু কেঁপে উঠল। আমি সামনের দিকে আগাতে গেলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে টান দিয়ে উনার বুকের উপর ফেলে দিল। আমি তাল সামলাতে না পেরে আঁকাবাঁকা ভাবেই উনার বুকের সাথে আটকে রইলাম। প্লিজ বেবি, আমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না তুমি। আমি মেরে দিব তাকে। সত্যি মেরে দিব। অন্যজনকে বিয়ের স্বপ্ন দেখাও তোমার জন্যে মানা। আমাকে নিয়ে ভাববে তুমি বেশি বেশি। সাদিফ ভাইয়ার এমন নরম কথার সাথে সাথে আমি উনার হার্টবিট অনেক ভালোভাবেই এনজয় করছি। উনাকে আমার ইদানিং ভয়ের সাথে সাথে ভালো লাগে বেশি। কিন্তু এগুলো উনাকে জানতে দেওয়া যাবে না, না হলে নিশ্চিত আমাকে মেরে ফাটিয়ে দিবেন উনি। আচ্ছা ঠিক আছে, দেখব না কোনো স্বপ্ন, কিন্তু একটা শর্ত আছে। উনি আমাকে ছাড়িয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি? আমাকে আপনি বকা দিবেন না? আর অসম্ভব। যা এখন, বাসায় যা, নাস্তা করতে হবে। ধমক দিয়ে। উনার ধমকে আমাকে ধম করা বের হয়ে গেল। অসহ্য লোক একটা। আমার যদি ক্রাশ না হতো না উনি, আমি উনাকে আলু ভর্তা বানাতাম। আমাকে যেতে বলে নিজেই আমার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাসার ভিতরে। এই লোকটা যে কি পদার্থ দিয়ে তৈরি আল্লাহ জানে। পরদিন ভাবিকে বাসায় নিয়ে এসেছিল। এর 3 দিন পরেই বাবুর নাম রাখার জন্যে ধার্য করা হল। ঘরোয়াভাবেই বাবুর নাম রাখল আরোয়া বিন আফরা। এইদিকে অ্যাডমিশনের দিনও কাছে চলে আসছে। আমি আর জুমু মিলে ঠিক করলাম আমরা ইংলিশে অনার্স কমপ্লিট করব। নির্দিষ্ট দিনে আমি, জুমু রাফসান ভাইয়ার সাথে চলে গেলাম অ্যাডমিট হতে। শহরের বেসরকারি ভার্সিটির মধ্যে সবচেয়ে ভালো এই ভার্সিটি। চারপাশে অনেক স্টুডেন্ট।
অনেকক্ষণ পরে এই অ্যাডমিশনের যুদ্ধ শেষ হল। ক্লাস শুরু হবে আরও 1 সপ্তাহ পরে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক খুশি আমি শেষ পর্যন্ত ভার্সিটিতে ভর্তি হলাম। খাবার খেয়ে রুমে শুয়ে রইলাম মায়ের পাশে। ফেসবুকিং করতে লাগলাম। প্রোফাইলে ভার্সিটির নাম অ্যাড করে দিলাম। সাদিফ ভাইয়ার প্রোফাইল চেক করা আমার নিত্যদিনের কাজ। আজও উনার প্রোফাইল চেক করে এমনি নিউজফিড দেখছিলাম। অমনিই দেখলাম নিউ রিকোয়েস্ট আসলো। আমাদেরই ভার্সিটির ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। কিন্তু এসব ছেলে একদিকে আর আমার সাদিফ ভাইয়া একদিকে। উনার জন্যেই অন্য কোনো ছেলের দিকে আমার দেখতেই মন চায় না। কেন জানি আমিও বুঝি সাদিফ ভাইয়া আমাকে খুব করে চায়। এসব কথা ভাবতেই জুমুর কল আসলো। হু বলেন আপা। আমি, রাখো তোর আপা। পরশু নবীন বরণ অনুষ্ঠান। ড্রেস কোড হলো ব্ল্যাক শাড়ি। এই ভার্সিটিতে ড্রেস কোড মেনে চলা ফরজ। আমি নাই এসব শাড়িতে। ডিসগাস্টিং শাড়ি পরতে পারবো না আমি। যাবি না অনুষ্ঠানে? নো বেবি, যেতে হবে মাস্ট। কোনো না যাওয়া চলবে না। কেন? না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? জানি না, বাট না গেলে তুই মিস করবি আমাদের ভার্সিটির অনুষ্ঠানের মজা। তাছাড়া আমরা নিউ স্টুডেন্ট, এভাবে ভার্সিটির কথা অমান্য করা ঠিক হবে না। আচ্ছা, দেখা যাবে। বাট শাড়ি কেন ইয়ার? শাড়ি ছাড়া চলবে না। নো, ব্ল্যাক শাড়ি পরতেই হবে। আর কথা না, ফুল। আমি আসছি বিকালে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ফোন কেটে মোবাইলটা বুকের উপরে রাখলাম। আর আমার চোখে ভেসে আসছে কিছু স্মৃতি। এই শাড়ি নিয়েই কত কাহিনী। এই কাহিনীর জন্যেই সাদিফ ভাইয়াকে আমি এতটা ভয় করি। উনি যেমন ভালো তেমনই হিংস্র, অনেক অনেক হিংস্র। মায়ের পাশে শুয়ে আছি অনেকক্ষণ হল। অতীতের কথাগুলো মনে বারবার উকি দিচ্ছে আজ। সেদিন ছিল আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠান। লাস্ট দিন স্কুলে সময় কাটাবো বলে অনেক মন খারাপ ছিল। তার উপর শাড়ি পরতে হবে বিদায় অনুষ্ঠানে, এই কথা শুনে আমার মনে টর্নেডো চলছিল। কারণ আমি শাড়ি সামলানোর দিক দিয়ে একদম জিরো ছিলাম। কিন্তু স্কুল ফ্রেন্ডের ধমকে শেষমেশ মা থেকে একটা বেগুনি রঙের শাড়ি পরেছিলাম। স্কুল আমাদের বাসা থেকে বেশ কাছেই ছিল। আমি, জুমু, রাইসা, কলি আমরা স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী ছিলাম, এখনো আছি। তবে এখন রাইসা এবং কলি থাইল্যান্ড থাকে ওদের ফ্যামিলির সাথে, তাই ওদের সাথে খুব কমই যোগাযোগ হয়। মায়ের সাহায্যে শাড়ি পরে সামান্য মেকআপ করে নিলাম। শাড়ি পরে হাঁটতে বেশ হিমশিম খাচ্ছিলাম আমি গেটের কাছে দাঁড়াতেই জুমু চলে এলো। সামনে একটু আগাতেই কলি আর রাইসা যোগ দিল। ওদের দুইজনের বাসা সেম, কারণ ওরা পরস্পরের চাচাতো বোন। আমরা চারজন মিলে হাঁটতে লাগলাম আর এক একজন এক এক গল্প বলে হাসছিলাম। স্কুলে পৌঁছাতেই দেখলাম ভীষণ সুন্দর করে সাজানো স্কুল। সম্পূর্ণ রূপ বদলিয়ে গিয়েছে স্কুলের। আমরা সবাই হাঁ করে চারপাশ দেখছিলাম। স্কুলের অনুষ্ঠান হিসেবে অনেক অতিথি এসেছেন স্কুলে। তার মধ্যে অন্যতম অতিথি ছিলেন সাদিফ ভাইয়া। উনার রাজনীতির পাওয়ার তখন আস্তে আস্তে উঁচুতে উঠছিল। কিন্তু উনি রাজনীতিবিদদের পাশাপাশি একজন ভালো ব্যবসায়ী হিসেবেও সবার কাছে অনেক সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার মধ্যে সম্মানিত রাজনীতিবিদ হিসেবে উনি বেশ ভালো একটা আসনে বসেছিলেন। আর উনার চারপাশের অতিথিরা বসেছিলেন নরমাল চেয়ারে। সামনের সারিতে সব অতিথিবৃন্দ বসেছিলেন।
আর আমরা বেশ কিছু সারি বাদে বসেছিলাম। আমরা নিজেরাই বক বক করতেই ছিলাম, কে কি করছে না করছে এসব ভাবার টাইম ছিল না আমাদের। কিন্তু বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম আমাদের পিছে যারা বসেছি তারা আমাদের নামে কিছু বলছিল। পিছে ফিরে দেখলাম আমাদের স্কুলের প্রধান শিক্ষকের ছেলের সাথে আরো কিছু ছেলে, তাদের আমরা চিনতাম না। আমার খেয়াল করার পাশাপাশি জুমু আর কলিও খেয়াল করল পিছের ছেলেগুলো আমাদের নামে কিছু বলছে। এই দোস্তেই বেডাগুলোকে আর ফিস ফিস করে কিসব বলছে। কলি, জানি না, ধুর বাদ দে, আমরা আপাতত আমাদের পারফরমেন্সের কথা ভাবি। আমি, হ্যাঁ ইয়ার, চল আমরা ব্যাকস্টেজে গিয়ে প্র্যাকটিস করি, না হলে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। জুমু, ওকে গার্লস, লেটস গো। রাইসা, আমরা যেতে নিলেই ছেলেগুলো বলে উঠল, কোথায় যাচ্ছ তোমরা? মরতে। কলি কথাটা বলতেই আমরা হন হন করে চলে গেলাম। ব্যাকস্টেজে যাওয়ার সময় সাদিফ ভাইয়ের সাথে আমার চোখাচোখি হয়ে গেল। উনার হাসিমাখা মুখ আমকে দেখা মাত্র নিমিষেই গম্ভীর হয়ে গেল। উনার দিকে এক পলক দেখে আমি চলে গেলাম। কিছুক্ষণ বাদে আমাদের পারফরমেন্স আরম্ভ হবে, তাই আমরা স্টেজের পাশে দাঁড়িয়েছিলাম। স্টেজের পাশ থেকে সাদিফ ভাইয়াকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। উনি কেমন রাগীভাবে আমার দিকে তাকিয়েছিলেন। কই আগে তো কখনো এমন রাগীভাবে আমার দিকে তাকাননি। রাগীভাবে তাকানো তো দূরের কথা, কখনো আমার সাথে রাগ দেখাননি। খুবই ভালো ব্যবহার করতেন আমার সাথে। উনার থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমাদের নাম ডাকার সাথে সাথেই আমরা স্টেজে গিয়ে আমাদের গান পরিবেশন করছিলাম। সবাই মুগ্ধভাবে আমাদের গান শুনছিলেন। আমরা চারজন মিলে সবাইকে অনেক সুন্দর একটা গান উপহার দিলাম। গান শেষ হতেই চারপাশ থেকে করতালির শব্দে মন জুড়িয়ে যাচ্ছিল। অনুষ্ঠানে সবার জন্যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। অতিথিদের জন্যে আলাদা প্লেস আর বাকিদের জন্যে আলাদা প্লেস ঠিক করা ছিল লাঞ্চের জন্যে। কিন্তু খাওয়ার আগেই খবর আসলো আমাকে আর জুমুকে আর্জেন্ট সাদিফ ভাইয়ার সাথে দেখা করতে যেতে হবে। আমি আর জুমু অবাক হলেও চুপচাপ হেঁটে পৌঁছালাম প্রিন্সিপাল রুমে, যেখানে একাই সাদিফ ভাইয়া বসেছিলেন। আমরা যাওয়া মাত্রই উনার রাগিমাখা কণ্ঠ আমাদের কান ভেদ করল। সাহস কি করে হয় তোদের শাড়ি পরা অবস্থায় রাস্তা দিয়ে ঢং করে হেঁটে আসার? বাসায় কি গাড়ির অভাব পড়েছে? ভদ্র ঘরের মেয়েরা শাড়ি পরে রাস্তায় ঘুরঘুর করে না। জুমু আর আমার তো মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, কারণ আমরা কখনো এমন বকা খাইনি উনার কাছ থেকে। আজকে এত রাগার কি হলো কিছুই বুঝতে পারিনি। চুপচাপ বকা শুনছিলাম। কিছুক্ষণ চুপ থেকে আবারও উনি বলে উঠলেন, এখন গিয়ে লাঞ্চ করে চুপচাপ একপাশে বসে থাকবি তোরা। যাওয়ার টাইমে আমার সাথে যাবি, আর বেশি নাচানাচি করবি না। এখানে অনেক বাহিরের মানুষ আছে, আমার আশেপাশেই থাকবি। উনার লেকচার দেওয়া শেষ হলে আমি আর জুমু চলে যেতে নিলেই আবারও উনি বলে উঠলেন, জুমু তুই বাহিরে দাঁড়া, আর শেফা তুই এখানে থাক, কিছু কথা আছে। জুমু চলে গেলেই সাদিফ ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ আমাকে পিছনের দিকে আমাকে ঘুরিয়ে নিলেন, আর আমার কোমরে উনার শীতল হাত অনুভব করলাম। সাথে সাথেই আমি শাড়ি খামচে ধরলাম, কারণ উনার স্পর্শে আমি রীতিমতো কাঁপছিলাম। কোমরের উপরে শাড়ি ঠিক করে দিতেই সাদিফ ভাইয়া বললেন, এক্সট্রা পিন হবে? উনার কথায় আমি পার্স থেকে পিন বের করে দিলাম, আর উনি সযত্নে আমার কোমরের উপরের দিকে শাড়ি আটকিয়ে দিলেন, সাথে আমার খোপা খুলে দিলেন। আমাকে উনার দিকে ফিরিয়ে আবার বলে উঠলেন,
এখন ঠিক আছে। পিঠ দেখা যাচ্ছে না আর লম্বা চুলের কারণে। আজকে থেকে বাচ্চাপনা ছেড়ে দিবি। আজকে থেকে তুই শেষ মনে কর। তুই অন্য করো হয়ে গেলি আজ। চাইলেই তুই আর বাকি কারো দিকে তাকানো তো দূরের কথা, মাথা উঠাতেই পারবি না। আজ থেকে তুই মাথা উঠাবি তো জাস্ট এই সাদিফের সামনে। তুই যে কবে এত বড় হয়ে গেলি আমি বুঝলাম না। বাট যাই হোক, আজকে মাকে একটা সুখবর দিব। মা অনেক হ্যাপি হবে আমার মতে। গেট রেডি ফর মাই টর্চার বেবি। কথা বলতে বলতেই আমার গালে উনার 2 হাত দিয়ে চেপে ধরলেন। নাও গো, আজকে থেকে তোর সব দায়িত্ব আমি নিলাম। সেদিন উনার কথার আগা মাথা আমি কিছুই বুঝিনি। বুঝবি বা কিভাবে? আমি তখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিব। বয়সের তুলনায় আমি অনেক ইমমেচুর ছিলাম। আমি সাদিফ ভাইয়ার কথা শুনে মাথা নাড়িয়ে চলে এসেছিলাম। লাঞ্চ শেষ করতেই ওই প্রিন্সিপালের ছেলে আর উনার বাকি বন্ধু আমাদের সামনে আসলেন। কি ব্যাপার, কই ছিলে তোমরা? প্রিন্সিপালের ছেলে, আমরা জাহান্নামে গিয়েছিলাম। আমি রেগে বলে উঠলাম। উফ পার্পেল কুইন, এত রাগ করো না প্লিজ। রাগলে তোমায় লাগে আরো ভালো। ওদের পাশে দাঁড়ানো একটা ছেলে। শাট আপ ইউ লুইচ্চা ভূত। কথাটা বলেই জুমু আমার হাত ধরে টেনে নিয়ে গেল। আর পিছে আসছে রাইসা, কলি। সারা অনুষ্ঠানে আর কোনো ঝামেলা হয়নি। ওই ছেলেগুলো আর কোনো ডিস্টার্ব করেনি। বিকালের দিকে রাইসা আর কলি চলে গেল। সাদিফ ভাইয়ের সাথে আমাদের যাওয়ার কথা ফাইনাল হওয়ায় আমরা অসহায়ের মতো অনুষ্ঠানে বসেছিলাম। কারণ সাদিফ ভাইয়া স্কুলের অতিথি। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা নেমে গেল। আমাকে আর জুমুকে গাড়ির কাছে রেখেই সাদিফ ভাইয়া আবার স্কুলের ভেতর গেল। কি কারণে আল্লাহ জানে। আমি আর জুমু কথা বলছিলাম আর হাসছিলাম। হঠাৎ আঁচলে টান পড়ার কারণে আমি ভয় পেয়ে গেলাম। পাশ ফিরে দেখলাম প্রিন্সিপালের ছেলে। কি পরিমাণ সাহস তার! তারই বাবার স্কুলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করছে। এই কুত্তা ছাড়! আমার শাড়ির আঁচল ধরার সাহস কেমনে হয় তোর? রেগে বলে উঠলাম আমি। জুমু কিছু বলতে যাবে তার আগে আরেকটা ছেলে জুমুর মুখ চেপে ধরল। দারোয়ান চুপচাপ দেখে চলছে কাহিনী, কিন্তু কিছুই করছে না। ইনফ্যাক্ট রাস্তার অনেকেই আমাদের কাহিনী দেখছে, কিন্তু কেউ আমাদের চিল্লানো শুনে সাহায্য করতে এগিয়ে আসছে না। হঠাৎই আমার পাশের ছেলেটা হুমড়ি খেয়ে পড়ে গেল। পাশ ফিরে দেখি সাদিফ ভাইয়া। ছেলেটিকে ঘুষি দিয়ে সাদিফ ভাইয়া আমাকে আর জুমুকে জড়িয়ে ধরল। যে ছেলে জুমুর মুখ চেপে ধরেছিল সে প্রিন্সিপালের ছেলেকে রেখেই দৌড় দিল, যার কারণে সে মায়ের থেকে বেঁচে গেল। আমাদের এক সাইড দাঁড় করিয়ে সাদিফ ভাইয়া প্রচণ্ড মারল ছেলেটিকে। প্রিন্সিপাল স্যার অনেক আকুতি মিনতি করল, কিন্তু সাদিফ ভাইয়াকে কেউ থামাতে পারল না। আজই আমি আমার স্বপ্নকে খুব কাছ থেকে দেখলাম। আর আপনার ছেলে আমার সেই স্বপ্নে হাত দিতে চেয়েছিল। এই হাতটা আমি রাখতে পারছি না প্রিন্সিপাল স্যার। সরি ফর দ্যাট। সাদিফ ভাইয়া কথাগুলো বলেই প্রিন্সিপালের ছেলের ডানহাতটা 2 টুকরো করে ফেলল, মানে ভেঙে ফেলল। ঘটনা দেখে রীতিমতো সবাই অবাক। আমি আর জুমু একে অপরকে জড়িয়ে ধরলাম। আশেপাশের সবাইকে আরও এক বালতি বকা দিয়ে সাদিফ ভাইয়া আমাদের নিয়ে চলে গেল বাসায়। সেদিনের পর থেকে রাজনীতির খাতায় সাদিফ ভাইয়ের নাম আরও বেশি সাইন করতে লাগল। কারণ সবার কথা মতে মেয়েদের অসম্মান করা বা ইভটিজিং করার শাস্তি রাজনীতিবিদ সাদিফ থেকে ভালো কেউ জানে না। এরপর থেকেই সাদিফ ভাইয়ার সম্মান সবার চোখে অনেক বেড়ে গেল। সেই বিদায় অনুষ্ঠানের দিনের পর থেকে স্বাধীন ভাইয়া আমার জীবনের সাথে অনেক গভীরভাবে জড়িয়ে গেলেন।
সেই দিনের পর থেকে উনি আমাকে কখনো না একা ছেড়েছেন না কখনো আমার সাথে কর্কশ ভাষা ছাড়া কথা বলেছেন। কিন্তু সব কথা শেষে একটা কথায় বলবো, সেদিনের পর থেকে আমার প্রতি সাদিফ ভাইয়ের কেয়ার দিন দিন বেড়েই চলেছে। এসব পুরনো কথা ভাবতে ভাবতেই বিকেলের ঘুম আর যেতে পারলাম না। মাগরিবের আজান দিয়েছে মাত্রই, তাই ফ্রেশ হয়ে অজু করে নিলাম। নামাজ পড়া শেষেই দেখলাম জুমু এসেছে, হাতে তার 3টা প্যাকেট। কিরে বেবি, এগুলো কিসের প্যাকেট? আমার কথার উত্তরে জুমু প্যাকেটগুলো বেডের উপরে রেখে বলতে লাগল, প্লিজ সোনা, সিলেক্ট কর শাড়ি এইখান থেকে। তোর জন্যে একটা আর আরেকটা আমার জন্যে। আমি প্যাকেটগুলো নিয়ে সেখান থেকে শাড়ি নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। মাথায় জাস্ট আগের সেই ঘটনা ঘুরপাক খাচ্ছে। এসব কাজের মাঝে ভাবি এসে ছোট্ট আফরাকে আমার কোলে দিয়ে দিল, কারণ ভাবি এখন নাস্তা রেডি করবে। এই নাও পুন্নুকে, একটু রাখো, আমি নাস্তা রেডি করে আসি। জুমু কি খাবে? ভাবি ভাবি পাস্তা করলেই চলবে। আর এই যে শেফা, আমাকে দে আফরাকে তুই শাড়ি দেখ। জুমু, ওকে ননদি, তোমরা কাজ করো আমি আসি, বলেই ভাবি চলে গেল। আমি আফরাকে জুমুর কোলে দিয়ে শাড়িগুলো নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম। প্রায় 3 বছর পরে শাড়ি পরার কথা চিন্তা ভাবনা করছি। স্কুলের বিদায় অনুষ্ঠানের পরে কলেজের বিদায় অনুষ্ঠানেও আমি শাড়ি পরিনি, শুধুমাত্র সাদিফ ভাইয়ার ভয়। কারণ উনি কিভাবে রিয়েক্ট করবে তা আমি কখনো বুঝতে পারি না। এখন ভার্সিটিতে শাড়ি পরে গেলে সাদিফ ভাইয়া আমার কি হাল করবেন আল্লাহ জানে। এসব ভাবতেই আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। অনেক পর্যবেক্ষণের একটা শাড়ি আমার জন্যে, আরেকটা শাড়ি জুমুর জন্যে ঠিক করলাম। জুমু অনেক খুশি হল, কারণ অবশেষে তার শাড়ি নামক যন্ত্রণাটা ইতি টেনেছে। শাড়িটা হাতে নিয়ে আফরাকে আমার কোলে দিয়ে দিল জুমু, আর এক দৌড়ে সে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। শাড়িটা ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিয়ে নানা ভঙ্গিমা করতে লাগল জুমু। ভাই, ব্ল্যাক শাড়ি আসলেই অনেক জোস, তাই না? হ্যাঁ, কিন্তু ভাই, আমার না এই শাড়ি নামক বস্ত্রটাকে বড্ড ভয় করে। কারণ শাড়ি পরলে হাঁটতে কষ্ট হয়, আবার অনেক সময় তো খুলে যাওয়ার ভয় থাকে, আবার পেট পিঠ দেখা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমি অসহায়ভাবে জুমুকে বললাম, আরে এত ভয় পাওয়ার কি আছে? আমরা তো আর শর্ট ব্লাউজ পরছি না যে পেট বা কোমর দেখা যাবে। হাইনেক ব্লাউজ পরব, সাথে চুল খোলা দিব, ব্যাস, আর কিছুই দেখা যাবে না। এক প্রকার ভাব নিয়েই জুমু কথাগুলো বলল। জুমুর কথা শুনে আমি বলে উঠলাম, না ভাই, আমি এসব চুল খোলা দেওয়াতে নাই। চুল লম্বা অনেক আমার, আর শাড়ির সাথে চুলগুলো আমি একদম সামলাতে পারবো না। বাবা যে হিজাবটা এনেছিল ইন্ডিয়া থেকে, আমি সেটা পরে যাব, অনেক ভালো মানাবে। ওকে ওকে, নো প্রবলেম। আপনাকে শাড়ি পরতে রাজি করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। জুমু আমার কাছে এসে আমার কাঁধে হাত দিয়ে কথাগুলো বলল। আমি হেসে জুমুকে জড়িয়ে ধরলাম এক সাইড দিয়ে। আমি আর জুমু কথা বলছিলাম, তখন রুমে এলো মা। আফরাকে আমার কাছ থেকে নিজের কোলে নিতে নিতে মা বলল, এই যে নাস্তা করবি তোরা আয়। নিচে সাদিফও এসেছে, রাফসানের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে। উনার তো অলরেডি বিজনেস আছেই। তোমার বোনের ছেলের আর কত টাকা লাগবে আল্লাহ মালুম। শেফা মুখ সামলে কথা বল। সাদিফ তোর ভাইয়ার বিজনেস সেটেল করতে এসেছে, আর তুই কিনা ওর নামে উল্টাপাল্টা বকছিস। বড্ড ফাজিল হয়েছিস। খেতে আয় তাড়াতাড়ি। আমাকে বকা দিয়েই মা আফরাকে কোলে নিয়ে চলে গেল।
মায়ের পিছু পিছু আমি আর জুমু নিজে চলে এলাম। জুমু ডাইনিংয়ে না গিয়ে লিভিং রুমে চলে গেল, যার কারণে আমিও লিভিং রুমে গেলাম। রাফসান ভাইয়া আর সাদিফ ভাইয়া দুইজন দুই সোফায় মুখোমুখি হয়ে বসে আছে, আর সাদিফ ভাইয়ের কোলে আফরা। সাদিফ ভাইয়া মনোযোগ দিয়ে রাফসান ভাইয়ার সাথে কথা বলছে, আবার একটু পর পর আফরার দিকে তাকিয়ে তার সাথে আহ্লাদী কণ্ঠে কথা বলছে আর কেমন কেমন চেহারা বানাচ্ছেন। আশ্চর্য রকমের সুন্দর লাগছে উনাকে। উনি যে বাবুদের সাথে এত ভালো ব্যবহার করে তা আমার জানা ছিল না। তো রাফসান, তুমি কিসের ব্যবসা শুরু করছো? তুমি না বলেছিলে জব করবে? জুমুর এমন প্রশ্নে রাফসান ভাইয়া এবং সাদিফ ভাইয়া আমাদের দিকে তাকালো। এই সপ্তাহেই শুরু করব বিজনেস। চাকরির ইচ্ছা থাকলেও বিজনেসে প্রফিট বেশি পাব। আগে থেকে এই ব্যাপারটা সাদিফ ভাইয়াকে জানিয়েছিলাম। সাদিফ ভাইয়ার সাপোর্টে বিজনেস করার সাহস পেলাম মনে। সামনের সপ্তাহ থেকেই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস স্টার্ট করব ইনশাআল্লাহ। রাফসান ভাইয়ার কথায় জুমু ছোট্ট করে ওহ বলে উঠল। কেউ কিছু বলবে এর আগেই ভাবি এসে বকা দিল সবাইকে। কি ব্যাপার, খেতে আসবে না তোমরা? কবার ডাকতে হবে? এই আমার দেবর সাহেব, আপনারাও আসুন। আর দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। ভাবি চলে যেতেই আমরা সবাই ডাইনিংয়ে চলে গেলাম। সাদিফ ভাইয়া এখনো আফরাকে কোলে নিয়ে আছেন। সাদিফ বাবুকে দিয়ে দে আমার কোলে, তুই ইজিলি বসে নাস্তা কর, মা বলল। সাদিফ ভাইয়া খুবই হালকাভাবে একটা চুমু দিল বাবুর গালে। আর বাবুও কি বুঝল, সুইট একটা হাসি দিল। আর সেই হাসি দেখে সবাই কিটকিটিয়ে হেসে উঠল। বাবুর হাসি দেখে সাদিফ ভাইয়ার মুখ চিকচিক করে উঠল। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। সবার নিজের মধ্যে ব্যস্ত, আর আমি এখনো সাদিফ ভাইয়াকে দেখছি। কেন জানি এক অজানা মায়া অনুভব হচ্ছে। আচ্ছা, উনার চেহারায় এত মায়া কেন? উনার সামনের চেয়ারে বসার সুবিধার্থে উনার চোখের ঘন পাপড়িগুলোও দেখতে পারছি। উনার সাথে অলরেডি আমার দুইবার চোখাচোখি হয়ে গেল, কিন্তু আজ উনি আমার দিকে একদম শান্তভাবে তাকিয়ে আবার নাস্তা খেতে লাগলেন। কিছুই বললেন বা আবার চোখ রাগালেন না। বেবি, এমন ভাবে আমার ভাইয়ার দিকে তাকিয়ে আছিস কেন? নজর লাগবে আমার ভাইয়ার উপরে, জুমু আমাকে ফিসফিসিয়ে বলল। জুমুর কথায় টেবিলের নিচে দিয়ে জুমুর পায়ে একটা লাথি দিল আমজোরে। আর জুমু আল্লাহ বলে চিল্লিয়ে উঠল। আরে আরে, কি হয়েছে? আর ইউ ওকে জুমু? ভাবি, হ্যারে কি হলো তোর? হঠাৎ চিল্লানি দিলই। মা। সবার কথায় জুমু মুচকি হেসে বলল, আরে কিছু না, জাস্ট একটু ঘাবড়ে গিয়েছিলাম। আর সাথে সাথে আমার দিকে তাকিয়ে আমাকে চোখ রাঙালো। আমি জুমুকে একটা হুহু করে হাসি উপহার দিলাম। হঠাৎ সাদিফ ভাইয়ার দিকে চোখ যেতেই উনার নজরে চোখ আটকে উনি এক পলকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতেই উনি অন্যদিকে ফিরে গেলেন। জুমু আমার পেটে গুঁথা দিয়ে বলল, কি বেব, আমার ভাইয়ার কি হলো? আর তুই বা এমন করে তাকিয়ে আছিস কেন ওর দিকে? এরপর যদি আমি ভাবি ডাকি আবার আমাকেই মারার জন্যে ধাওয়া করিস? ও গো ভাবি। জুমু কথাটি বলেই দৌড় লাগাল। আর আমি ওর পিছে পিছে দৌড় লাগালাম, কিন্তু আমি অভাগার পালাজোর সাথে পা আটকে ধপ্পাস করে পড়লাম। ব্যথার চেয়ে লজ্জা বেশি পেয়েছি। পড়ে যাওয়ার শব্দ শুনে সবাই এদিকে এগিয়ে আসল।
আর জুমু আমার পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ানো বন্ধ করে আমাকে টেনে তুলল। সবাই এইটা জিজ্ঞেস করছে আমাকে, কিন্তু আমি লজ্জায় চুপ করে আছি। এই অমানুষ! এতজন যে আশকো করছে, ব্যথা পেয়েছিস কিনা মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এভাবে দৌড়ানোর মানে কি ছিল? যত্ত সব। এই জুমু, ওকে ভিতরে নিয়ে দেখতো কোথাও ফাটিয়েছে নাকি। চিল্লিয়ে সাদিফ ভাইয়ার ধমকে মাও উনার সাথে তাল মিলিয়ে আমাকে বকতে লাগলেন, কিন্তু আমি মুখ তুলেও তাকালাম না। যেভাবে মাথা নিচু দাঁড়িয়েছিলাম সেভাবেই দাঁড়িয়ে রইলাম মাথা নিচু করে। সাদিফ ভাইয়ার ধমক শুনে আমি জুমুর সাথে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। হাঁটুতে বেশ ব্যথা লাগছে। এর আগেরবারও হাঁটুতে ব্যথা পেয়েছিলাম। রুমে গিয়ে জুমু আমাকে বেডে বসিয়ে দিল আর আমার পালাজো উঠিয়ে হাঁটুতে স্প্রে করে দিতে দিতে বলল, সরি ভাই, ব্যথা পেয়েছিস? না, আরাম পেয়েছি। যতটুকু আমি ব্যথা পাইনি তার চেয়ে বেশি লজ্জা পেয়েছি। আর তুই কি বলিস আমি তোর ভাবি? দেখেছিস তো নিচে কিভাবে তোর ভাই আমাকে ধমক দিল। আরে ইয়ার, ও তো এমনই, জানিসই তো, হুটহাট রেগে যায়। আর ওর রাগেই তোর জন্যে কেয়ার লুকিয়ে রাখে। যেদিন বুঝবি সেদিন তোর সুখের কান্নাটা আমাকে ফোন করে শুনিয়ে দিস। জুমুর কথায় আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। পরের দিন শুনলাম সাদিফ ভাইয়া ঢাকা গেল কি একটা কাজে। যাক, তাহলে উনি ৩-৪ দিন থাকবেন না। একদিক দিয়ে ভালোই হলো, ঢাকাতে গিয়েছেন উনি, তার মানে ভার্সিটির প্রোগ্রামে উনি যাবেন না। ইয়াহু, যাক, বেঁচে গেলাম। না হলে তো উনি ঠিকই পিছে পিছে চলে আসতেন। নিজের মতো করে অনুষ্ঠান এনজয় করতে পারবো এখন। মন খারাপ একদম দূর হয়ে গেল। আজকের দিনটা পার হলেই আগামীকাল ভার্সিটির অনুষ্ঠান হবে। খুবই এক্সাইটেড আমি। সকালে ঘুম থেকে উঠতেই মোবাইল হাতিয়ে নিলাম। একই জুমুর 10টা মিস কল। আল্লাহ আল্লাহ করে ওকে আবার কল লাগলাম, আর সাথে সাথেই ওর চিৎকার ভেসে এলো। সকাল 9টা বাজে আর সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কখন রেডি হবি? কখন যাবি? এমন করছিস কেন? মাত্র 9টা বাজল। আচ্ছা, আমি আসছি শাড়ি নিয়ে, একসাথে রেডি হব। সত্যি? উম্মা জান, আয় আর্লি, আই অ্যাম ওয়েটিং। ফোন কেটে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি জানতাম জুমুর সাথে রেডি হব বললে ও কখনোই রাগ করে থাকবে না। সামান্য নাস্তা করে সব জিনিস নিয়ে একেবারে বাসা থেকে বিদায় নিয়ে চলে গেলাম খালামণির বাসায়। আমি আর জুমু মিলে একসাথে রেডি হয়ে নিলাম। জুমু শাড়ি পরে আর মেকআপ করে চুল খোলা রাখল, আর আমি শাড়ি পরে মেকআপ করে হিজাব পরে নিলাম ইরানি স্টাইলে। হাতে পার্স আর মোবাইল নিয়ে খালামণি আর আপুকে বিদায় জানিয়ে খালামণিদের গাড়ি করে চলে গেলাম ভার্সিটি। চারদিকে অনেক মানুষ আর হই হুল্লোড় চলে। অনেক সুন্দর ভার্সিটি, যে যার যার মতো এনজয় করছে। আমি আর জুমু অনেক মজা করলাম, অনেক ছবি তুললাম। সম্পূর্ণ অনুষ্ঠান অনেক ভালো করেই কাটালাম আমরা। বিকালের দিকে আমরা বাসার জন্যে রওনা দিলাম। জুমু আমাকে জোর করে ওদের বাসায় নিয়ে গেল। শাড়ি পরেই আমি আর জুমু বসে আছি। হিজাব বাসায় আসার সাথে সাথে খুলে ফেললাম। চুল খুলে শাড়ির আঁচল ফেলে রিল্যাক্সে শুয়ে আছি। খালামণি আর আপু বাসায় নেই।
ডক্টরের কাছে গিয়েছে ওরা। আর জুমু আমার জন্যে নাস্তা বানাতে চলে গেল কিচেনে। আমি একা একা শুয়ে আছি আর গান দেখছি। হঠাৎ জুমু আমার ল্যাপটপ তুই নিয়েমন আওয়াজ পেয়ে আমি হুড়মুড় করে বসে পড়লাম। সাদিফ ভাইয়া আমাকে দেখে দরজাতে থমকে দাঁড়ালেন। আমি এখনো হাঁ করে তাকিয়ে আছি। হঠাৎ উনি পিছে ফিরে নরম সুরে চেঁচিয়ে বললেন, গাগায়ের উপরে আঁচল দে। সাদিফের বুকটা আজকে বড্ড কাঁপছে। নিজের প্রিয়তমার এই রূপ সাদিফ এই প্রথমে দেখল। আমার দিকে তাকিয়ে দেখলাম আঁচল তো সরানো ছিল। নাউজুবিল্লাহ। ছি ছি ছি, উনি আমাকে এই অবস্থায় দেখলেন। ভাগ্যিস ব্লাউজ ফুল কভারেজ ছিল, না হলে তো আজকে আমার ইজ্জত যেত। তাড়াতাড়ি গায়ের উপর দিয়ে দিল আঁচল। আপনি না ঢাকায় ছিলেন? কবে আসলেন? আর নক করে আসবেন না? তোর হয়েছে? গায়ের উপরে কাপড় আছে এখন? উল্টো দিকে ফিরানো অবস্থায় বললেন, হ্যাঁ আছে। আমার কথা শুনে উনি আমার দিকে ফিরলেন। দরজাটা ফুল খোলা রেখেছিস, আবার বলছিস দরজায় নক করে আসেনি কেন? আর এই অবস্থায় শুয়ে থাকার মানে কি? দরজা বন্ধ করা যায় না? বাসায় তো আমি আর জুমু ছাড়া কেউ নেই। তাই ভয় করছিল, যার কারণে দরজা খোলা রেখেছিলাম। আপনি ভাবে আসবেন আমি ভাবিনি কখনো। জুমু রান্না করছে, এভাবে শাড়ি পরে থাকার মানে কি? সাদিফ ভাইয়া দরজায় দাঁড়িয়ে দুই হাত বুকের উপরে ভাঁজ করে রেখে জিজ্ঞেস করলেন। পরনে উনার ব্ল্যাক কোট, সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। এখনই মনে হচ্ছে ঢাকা থেকে ব্যাক করেছেন উনি। কি ব্যাপার? চুপ কেন? উনার কথায় সাদিফ ভাইয়া থেকে চোখ সরিয়ে নিয়ে নিলাম। আর বলে উঠলাম, ভার্সিটি গিয়েছিলাম। আজকে অনুষ্ঠান ছিল। শাড়ি পরে ভার্সিটি? আমি হ্যাঁ বলার সাথে সাথেই সাদিফ ভাইয়া জোরে একটা চিল্লানি দিয়ে বললেন, হোয়াট? হায় আল্লাহ! উনার এভাবে চিল্লানোর মানে কি? চলবে।